সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ রংপুরে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দর্শক, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির অফিস পরিদর্শন করতে গিয়েছিল। তিনি সেখানে গিয়ে বিটিভির অফিসের ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটি সংবাদ সম্মেলনে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তিনি সেখানে এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে জামাত, শিবির এবং বিএনপি কিভাবে নৈরাজ্য চালিয়েছে তা বর্ণনা করেন। রংপুরে পুলিশের গুলিতে যে শিক্ষার্থী মারা গিয়েছিল তার মৃত্যুতে তিনি সমবেদনা জানান। তিনি আর কোথায় কোথায় বাংলাদেশের কাকে কাকে কিভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনাও দেন। তিনি আরও কিছু মূল্যবান বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির অফিস পরিদর্শন করতে গিয়ে আর কি কি বলেছে তা জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির অফিস পরিদর্শন করতে গিয়ে আরও বলেন যে 2013, 2014 এবং 2015 সালে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং জ্বালাও পোড়াও করেছিল জামাত, শিবির এবং বিএনপি, সেই জ্বালাও পোড়াও আবার শুরু করেছে 2024 সালে। বিশেষ করে তারা জ্বালাও পোড়াও করছে যেই স্থাপনাগুলা বাংলাদেশের মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কি বলেছেন চলুন দর্শক আমরা লাইভ ভিডিওর মাধ্যমে তা দেখে আসি। কিন্তু সেই পড়ানো থেকে এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং জিনিসের সব পুরো একবারে ছাই, এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি, জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকে আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ রংপুরে ভিসি দোতলায় মিটিং করছে, সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে। গাড়িটাই তো পুড়িয়েছে, বাড়ির ভিতরে আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ উপরে হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যায় সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কিভাবে হত্যা করেছে। চট্টগ্রামে 6 তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে। যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলা সিক ধরে তাদের উপরে পাথর মেরেছে, হাত পায়ের রগ কেটেছে, 7 জন ছাত্রকে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরো অনেক জায়গায়, সব বিস্তারিত বলে বোধহয় শেষ করা যাবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা। গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মোটর কেটের যে পাইলট মোটর সাইকেল দিয়ে সব আসতো, সে ওই যাত্রাবাড়ির ওদিকেই থাকতো। ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কিনা, আওয়ামী লীগের কেউ আছে কিনা। ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে, তাকে সেখানে বেড়ে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না, খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালা পোড়া। 2013, 2014, 2015 তো এই জ্বালা পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি। আবার শুরু করলো এই 2024 সালে, যখন দেশটা এই দীর্ঘ 15টা বছর
রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি। এই প্রতিষ্ঠানগুলি কাদের জন্য? এদেশের মানুষের জন্য। তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুটি রুচির ব্যবস্থা করে, মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা। এবার শুধু ঢাকা বলে না, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটো, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেখানে হামলা, বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা মেরে ফেলা। এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক? এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে? যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশে যে কেউ বিদেশে গেলে, আওয়ামী লীগ সরকার আসার আগে বিদেশে গেলে শুনতে হতো, ও তোমাদের দেশ ভিক্ষুকের, দুর্যোগ হয়, বন্যা হয়, খরা হয়, সেই হিসেবেই পরিচিত ছিল। আর এই 2009 থেকে 2024 পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম, তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না, বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম, এটাই কি তার প্রতিদান? যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পড়ালো, যারা করেছে, তারা কি এর সুফল ভোগ করেনি? তারা কি এর থেকে কোনো রকম সুফল পায়নি? আমি শুধু যারা এই ঘটনা করছে তারা না, তাদের যারা অভিভাবক বা সেই ছাত্রদের শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আমার প্রশ্ন, তা অভিভাবকদেরও প্রশ্ন। যেখানে কোটা সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে, তারপরে আন্দোলন করার কি ছিল? তারপরে তো আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, বারবার বলেছি। তবে এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে। একটার পর একটা তাদের আবদার, এটা করতে হবে, আমরা করে দিয়েছি। পরে আবার ঘুরে যে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, কোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? এখানে মেধাই তো হয়। প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয়, তখন যারা মেধাবী তারাই পায়। আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান, তাও কি বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30 দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে, অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন, সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে। এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কি স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো।
তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো, তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। হাইকোর্টের শুনানি 7 আগস্ট ছিল, সেটাকে আমরা 21, আমি নিজে আইনমন্ত্রী, আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে, যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা। আনা হলো 21শে জুলাই, সেখানে বসালো। এই ছাত্রদেরও বলা হল যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও, তোমরা আপিল করো। আমি তো আপিল করেছি, তোমরা আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো, কিন্তু তারা আন্দোলন থামালো না। তারপরে যখন রায় হয়ে গেল, তাতেও তারা উঠবে না। কেন? প্রজ্ঞাপন জারি করতে হবে, রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। 1 দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা, তারপরে আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে যেই দিয়ে দিই, তখন আরো একটা দফা। এই করতে করতে যখন প্রজ্ঞাপন, আইনমন্ত্রী বললেন এটা তো সময় লাগে। তারপর আইনমন্ত্রী কিন্তু বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন পেয়ে গেল, তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল, 93%। আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছরের কেউ না, যে তারা এখন চাকরি পাবে। তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো সে 8 দফা থেকে 4 দফা আনতে হবে।